নমস্কার। ২০২৪ লোকসভা নির্বাচন যে ঐতিহাসিক নির্বাচন হয়েছিল তা দফায় দফায় বহুবার আশীর্বাদ দ্য ট্রুথের আলোচনায় আমি আপনাদেরকে বলেছি। শুধু আমি না, দেশ জুড়ে বর্তমানে প্রখ্যাত এবং বিশেষ করে সাংবাদিকেরা, আলোচকেরা, সমালোচকেরা, ঐতিহাসিকেরা, সমাজবিদেরা এবং রাজনৈতিক কারবারি এবং রাজনৈতিক বিশ্লেষকেরা সকলে একযোগে বলেছিল যে ২৪ লোকসভা নির্বাচন হতে চলেছে ঐতিহাসিক একটি নির্বাচন। এবং যখন ফল প্রকাশ হলো তখন তা সত্যি হলো ঐতিহাসিক নির্বাচন। আপকি বার ৪০০ পারের ঢোল পেটানো নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির ঢোল ২৪০-এ ঢপ করে দেশের মানুষ ফাটিয়ে দিল। এবং তারপরেই নরেন্দ্র মোদী তৃতীয় দফায় প্রধানমন্ত্রীর কুর্সিতে বসলেও তিনি গড়লেন ল্যাংড়া সরকার। নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সাহায্যে তিনি তার তৃতীয় দফার সরকার চালালেও সেই সরকার শুরু থেকেই বিভিন্ন বাদ অনুবাদ এবং বিতর্কের মধ্যে ঘেরা, যা সবচেয়ে বড় আকার ধারণ করলো ২৫-এর শুরু থেকে। ২৫-এর শুরু থেকে বললে একটু মনে হয় ভুল বলা হবে। অর্থাৎ ২০২৪-এর ২৩শে নভেম্বর যখন মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোলো, সেই সময় থেকেই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন তার এই তৃতীয় দফার এনডিএ জোট সরকার এবং তার সঙ্গে নির্বাচন কমিশনের ইকুয়েশন নিয়ে দফায় দফায় বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে প্রশ্ন তোলা হচ্ছিল। এমনকি দেশের মানুষের মধ্যেও সন্দেহ দানা বাঁধছিল। এবং এই পরিপ্রেক্ষিতের মধ্যেই রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে বললেন মহারাষ্ট্রে কিভাবে ভোট চুরি হয়েছে। কিন্তু তখনও রাহুল গান্ধী অর্থাৎ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর হাতে তেমন কোনো প্রমাণ ছিল না। আর ঠিক তার পরের বছর অর্থাৎ ২০২৫ চলতি বছরের জানুয়ারি মাসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে হওয়া বৈঠকে ভুতুড়ে ভোটারের অভিযোগ তুললেন এবং তাকে কেন্দ্র করে আরও একবার নতুন করে রাহুল গান্ধীর তোলা প্রশ্নের পর যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে ভুতুড়ে ভোটারের প্রশ্ন তুললেন, তখন আরও একবার প্রশ্নের মুখে পড়ল জাতীয় নির্বাচন কমিশন। আর তাকে কেন্দ্র করেই এই স্বতন্ত্র কমিশনের ভাবমূর্তি দফায় দফায় প্রশ্নের মুখে পড়তে শুরু করে। প্রথমত, গোটা লোকসভা নির্বাচনেই জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা দফায় দফায় কিন্তু শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলগুলির সামনেই না, দেশের জনগণেরও প্রশ্নের মুখে পড়েছে। কিন্তু তাতে কি, সব চাঙ্গাসি। এবং নির্বাচন কমিশনের তরফে কোনো রকম কোনো প্রশ্নের বা মানুষের মধ্যে তৈরি হওয়া কোনো অন্ধকারের উত্তর দেওয়া হয়নি, ঠিক যেমনটা এখনও দেওয়া হচ্ছে না। কিন্তু নির্বাচন কমিশনের এই প্রশ্নের উত্তর না দেওয়ার অভ্যাস এলো কোথা থেকে? এর উত্তর যদিও দেশের মানুষ ভালোভাবেই জানে, কারণ তাঁরা তো দেখিয়ে দেবেন আমাদের দেশের প্রধানমন্ত্রীর দিকে। কারণ তিনি পরপর তিনটি টার্মে দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন। আর এই নরেন্দ্র মোদী গত 11 বছর হয়ে গেল এখনও পর্যন্ত ভারতের 1 নম্বর প্রধানমন্ত্রী হিসাবে নাম লিখিয়েছেন, যিনি একটি বারের জন্য প্রেস কনফারেন্স করেননি। আর যেখানে দেশের প্রধানমন্ত্রী জনতার উত্তর দেয় না, সেখানে নির্বাচন কমিশন কেন জনগণের উত্তর দেবে? আর হয়তো তার ফলেই নির্বাচন কমিশন দফায় দফায় দেশের মানুষের সামনে প্রশ্নের মুখে পড়লেও মাঝে মধ্যে বিবৃতি প্রকাশ করেই নিজেদের দায়িত্ব সেরে দিয়েছে। কিন্তু ২০২৪ এবং ২৫-এর শুরু অবধি যা সম্ভব ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ২৫-এর শুরুতেই ভুতুড়ে ভোটারের অভিযোগ তুললেন, তারপর কিন্তু নির্বাচন কমিশন আর চুপ করে বসে থাকতে পারল না। কারণ একটা বিষয় মানতে হবে, ২৬-এর আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচন নরেন্দ্র মোদী অমিত শাহ অর্থাৎ মশার দল বিজেপির অন্যতম পাখির চোখ। আর তাকে কেন্দ্র করেই ইতোমধ্যেই মশারা দফায় দফায় আমাদের রাজ্যে ভ্যান ভ্যান করে উড়ে আসছে এবং তাদের মনের কথা রাজ্যের মানুষকে শোনাবার চেষ্টা করছে। কিন্তু রাজ্যের মানুষ তো দূরস্থান, দেশের মানুষও বর্তমানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনের কথা শুনতে একেবারেই ইন্টারেস্টেড নয়। এই পরিপ্রেক্ষিতের মধ্যেই বিহারের বিধানসভা নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কমিশনের তরফে করা হলো বিশেষ নিবিড় সমীক্ষা। এবার প্রশ্ন উঠল, এই বিশেষ নিবিড় সমীক্ষাটি কি? ভোটার তালিকার হঠাৎ করেই সমীক্ষার প্রয়োজনটা পড়ল কি?
যার ইংরাজিতে অ্যাব্রিভিয়েশন হলো SIR অর্থাৎ স্যার, স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ। এই রিভিউয়ের মারফত নির্বাচন কমিশন খুঁজে বার করার চেষ্টা করল বিহারের বিধানসভা নির্বাচনের আগে যে কত ভুয়ো ভোটার আছে বা কত বেআইনি ভোটার যারা অন্য রাজ্যের ভোটার তারা বিহারের ভোটার হিসাবে ভোট দিচ্ছে কিনা। কিন্তু প্রসঙ্গ হচ্ছে বিহারের বিধানসভা নির্বাচনের আগে যখন SIR শুরু করলো নির্বাচন কমিশন, সেই SIR কর্মসূচির শুরু থেকেই প্রশ্নের মুখে পড়তে শুরু করে নির্বাচন কমিশন। আর নির্বাচন কমিশন যখন প্রশ্নের মুখে পড়তে শুরু করে তখন সেই এক স্টান্সে ফিরে যায় নির্বাচন কমিশন। বিহারের ভোটার এবং একই সঙ্গে বিহারের বিরোধী দলগুলির তরফে তোলা একটি প্রশ্নেরও উত্তর সরাসরি দিতে নারাজ হয় ইসি। কিন্তু তাহলে তো চলবে না, ইসিকে তো উত্তর দিতেই হবে। সরাসরি বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে একাধিক মামলা করে সরাসরি দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টে। আর যথারীতি সুপ্রিম কোর্টে সেই মামলা শুনানি চলছে এবং সোমবার সুপ্রিম কোর্টে ইসির তরফে জানানো হয়েছে তারা কোনো রকমেই বিহারে এই SIR-এর মাধ্যমে যে লক্ষাধিক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সেই তালিকা তারা জনসমক্ষে প্রকাশও করবে না এবং সুপ্রিম কোর্টে জমা দেবে না। একই সঙ্গে কাদের কাদের নাম বাদ দেওয়া হলো সেই তালিকাও ইসি সুপ্রিম কোর্ট এবং জনগণের সামনে প্রকাশ করবে না। আর ইসির এই বক্তব্যের পর আজকের মতো শুনানি শেষ হলেও পরের দিনের শুনানি কিন্তু এ বিষয় দেখার মতো হবে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে বিহারের নির্বাচনের আগে ইসির তরফে করা এই বিশেষ নিবিড় সমীক্ষার দ্বারা যে সকল লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হলো তারা কিন্তু দীর্ঘদিন বিহারের ভোটার এবং তারা সরাসরি সংবাদ মাধ্যমের সামনে এবং বিরোধী রাজনৈতিক দলগুলির দ্বারাও প্রকাশ করা বিভিন্ন ভিডিও এবং প্রতিবেদনের মাধ্যমেও তা জলের মতো স্পষ্ট হচ্ছে। এবার এই SIR-এর এই কর্মসূচি শুরু করার সময় নির্বাচন কমিশনের তরফে যে সকল নথিপত্র দেওয়ার কথা বলা হয়েছিল তা নিয়েও কিন্তু বিস্তর প্রশ্ন উঠেছিল, যার মধ্যে শুরুতেই বাদ রাখা হয়েছিল আধার কার্ড এবং একই সঙ্গে রেশন কার্ড। আর তাকে কেন্দ্র করে শীর্ষ আদালত ইসিকে আবেদন করেছিল তারা যেন আধার কার্ড নথি হিসাবে নথিভুক্ত যাতে করা যায় সে বিষয়ে যেন ভাবনা চিন্তা করে। একই সঙ্গে ইসির তরফে বিহারে এই SIR প্রক্রিয়া কন্ডাক্ট করার সময় যে সকল নথিপত্রের তালিকা দেওয়া হয়েছিল যার টোটাল সংখ্যাটি হলো 11টি, যার মধ্যে অন্ততপক্ষে একটি বা দুটি নথিপত্র দাখিল করতে হতো আবেদনপত্রের সঙ্গে, তার মধ্যে ছিল NRCর কাগজ। আর সেখান থেকেই প্রশ্ন ওঠে নির্বাচন কমিশন কি নাগরিকত্ব যাচাই করতে পারে? নির্বাচন কমিশনের হাতে কি যথেষ্ট আইনি এবং সাংবিধানিক অধিকার আছে নাগরিকত্ব যাচাই করার? উত্তর সকলের জানা, নির্বাচন কমিশনের হাতে নাগরিকত্ব যাচাই করার কোনো এখতিয়ার নেই। আর যার ফলে বিহারের SIR যখন প্রশ্নের মুখে পড়তে শুরু করে তখন হঠাৎই অ্যাটম বোমার মতো পড়ে রাহুল গান্ধীর সনসনিখেজ খুলাসা। রাহুল গান্ধী সাংবাদিক বৈঠকের মাধ্যমে 7ই আগস্ট জানান কিভাবে কর্ণাটকের বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে হয়েছে লক্ষ লক্ষ ভোটের চুরি। রাহুল গান্ধী সরাসরি এটিকে ভোটের ডাকাতি বলে সম্বোধন করে। তিনি 5টি ধাপে দেখান কিভাবে এই ভোটের ডাকাতি হয়েছে, যাকে কেন্দ্র করে জাতীয় নির্বাচন কমিশন সবচেয়ে বড় এই মুহূর্তে প্রশ্নের মুখে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে যদিও আমাদের দেশের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কাছে শপথপত্র চাওয়া হয়েছে, আর এরই পর আরও কিছু ধাপ এগিয়ে জাতীয় নির্বাচন কমিশনের তরফে আবার হলফনামা সহ তার অভিযোগ স্বাক্ষর সমেত নির্বাচন কমিশনকে দেওয়ার কথাও বলা হয়েছে। আর তিনি যদি হলফনামা না দেন তাহলে তাকে ক্ষমা চাইতে হবে বলেও কমিশন বলেছে, না হলে কমিশন কঠোর পদক্ষেপ নেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে অভিযোগটি আমাদের দেশের বিরোধী দলনেতা করেছে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং তিনি হাতে প্রমাণ নিয়ে, অর্থাৎ যে প্রমাণ হচ্ছে হার্ড কপির প্রমাণ। একবার ভেবে দেখুন, ডিজিটাল ইন্ডিয়া নিয়ে গত 11 বছরের বেশি সময় ধরে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মশা সরকার এত ঢোল পেটাচ্ছে, সেই সরকারে নির্বাচন কমিশন যারা স্বতন্ত্র একটি বডি, তারা নির্বাচন সংক্রান্ত ভোটারদের তালিকা এবং নির্বাচনের দিন যে পোলার লিস্ট থাকে সেই পোলার লিস্ট
এই মহাদেবপুরা বিধানসভা ক্ষেত্রের যখন কংগ্রেসের হাতে তুলে দেয় তখন তা হার্ড কপি আকারে। নির্বাচন কমিশন কিন্তু দেশের কোনো রাজনৈতিক দলকে সফট কপি অর্থাৎ ডিজিটাল কপি প্রোভাইড করে না। আর তার জেরেই 3 থাক বিশিষ্ট এই হার্ড কপির সমীক্ষা করতে রাহুল গান্ধীর টিমের লেগে যায় 6টি মাস। এই 3 থাক বিশিষ্ট কাগজের স্তূপের মাঝের স্তূপটি আপনারা সকলেই দেখেছেন রাহুল গান্ধী প্রেস কনফারেন্সে, যার উচ্চতা বলেছে 7 ফুট। এই লক্ষাধিক কাগজে লক্ষাধিক ভোটারের তালিকা এক একটি ধরে ধরে মিলিয়ে রাহুল গান্ধী লক্ষাধিক ভোটের ডাকাতির অভিযোগ প্রমাণসহ সামনে রাখে। আর যাকে নিয়েই এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনা চলছে দেশ জুড়ে। গদি মিডিয়ার তরফে রাহুল গান্ধীর অভিযোগকে চেপে দেওয়ার চেষ্টা করা হলেও এমনকি 7 তারিখ সারা দেশ জুড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সে উপস্থিতি দেখানো হলেও পরের দিন সকালে যখন সংবাদপত্র মানুষের হাতে আসে দেখা যায় রাহুল গান্ধীর এই সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ পেছনের পাতায় অর্থাৎ ভিতরের পাতায় প্রকাশ করা হয়েছে। একটি কাগজেও কোনো হেডলাইন স্টোরি করা হয়নি। এমনকি আমাদের রাজ্যের বাংলা সংবাদপত্রগুলির একটা বড় অংশ, যার মধ্যে অন্যতম আনন্দবাজার পত্রিকা, যারা চিরকালই ছিল গদি মিডিয়া, তারাও রাহুল গান্ধীর এই চাঞ্চল্যকর অভিযোগকে ফ্রন্ট পেজে স্থান না দিয়ে ভেতরের পাতায় জায়গা দেয়। কলামে ছোট্ট করে রাহুল গান্ধীর অভিযোগটি ছোট্ট একটি হেডলাইনে ছেপে নিজেদের কাজ সেরে দেয়। অর্থাৎ যেখানে দেশের গদি মিডিয়া রাহুল গান্ধীর অভিযোগকে চাপার চেষ্টা করছে, সেখান থেকে দাঁড়িয়েই আবার সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন স্বতন্ত্র সংবাদ মাধ্যম, যারা সত্যিকারের বর্তমানে গত 11 বছর ধরে আমাদের দেশে সাংবাদিকতাকে বাঁচিয়ে রেখেছে, তারা কিন্তু এ বিষয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করে। ধরে ধরে রাহুল গান্ধীর প্রত্যেকটি তোলা প্রশ্নের তারা টিপ্পনী শুরু করে, যার মধ্যে অন্যতম সাংবাদিক অজিত অঞ্জুম, যাকে বিহারের বিধানসভা নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবাদিক সুলভ কাজ করতে আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে রবিশ কুমার এবং তার সঙ্গে দ্য ওয়ালের সমগ্র টিম একযোগে রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সকে গুরুত্ব সহকারে প্রকাশ করে। একই সঙ্গে জুবেরের অল্ট নিউজ রাহুল গান্ধীর তোলা এক একটি অভিযোগকে ফ্যাক্ট চেকের মাধ্যমে প্রমাণ করেছে যে রাহুল গান্ধী যে অভিযোগগুলি করছেন, যে তথ্যসহ যে ভোট চুরির কথা বলছেন, তা 100% সত্যি। যদিও দেশের গদি মিডিয়া স্বভাবসুলভভাবে আরও একবার বিজেপিকে বাঁচাবার কাজেই নেমে পড়েছে, কিন্তু তাতে কি? দেশের মানুষের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন যে সেন্ট্রাল বেঙ্গালুরুর ওই বিধানসভা কেন্দ্র অর্থাৎ মহাদেবপুরাতে লক্ষাধিক ভোট চুরি হয়েছে কি হয়নি। আর যদি হয়ে থাকে তাহলে দেশ জুড়ে 24-এর লোকসভা নির্বাচনে এরকম কত ভোট চুরি করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন তার মশা বিজেপি। শুধু তাই না, রাহুল গান্ধী এটাও বলেছেন 7 তারিখ যে নরেন্দ্র মোদী এই ধরনের ভোট চুরির মাধ্যমে কমপক্ষে 24টা সিট বেশি জিতেছে। 24টা সিট কম জিতলেই নরেন্দ্র মোদী এবার সরকার গড়তে পারতেন না। আর একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে শুধুমাত্র এই 24টি সিট নয়, দেশের একাধিক আসনে যদি আপনারা নজর দেন লোকসভা নির্বাচনে, তাহলে 3 থেকে 5,000 ভোটের মার্জিন দেখতে পাবেন। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছিলেন মহারাষ্ট্রের ভোটের সময়, যে বিকাল 5টার পর হঠাৎ করেই পোলিং রেশিও অর্থাৎ পোলিং পার্সেন্টেজ বাড়তে শুরু করে, যা কিন্তু সন্দেহের উদ্রেক করেছিল মানুষের মধ্যে। এবার নির্বাচন কমিশনের ভূমিকাও কিন্তু গত 3-4 বছরে যথেষ্ট সমালোচনার। আপনাদের হয়তো মনে আছে চণ্ডীগড়ের সেই পৌর নিগমের নির্বাচন, যেখানে খোদ নির্বাচন আধিকারিক ভোট চুরি করছেন সরাসরি, তা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে, যার জন্য সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন এবং একই সঙ্গে ওই আধিকারিককে ব্যাপক প্রশ্নের মুখে ফেলেছিল এবং ওই আধিকারিককে পরবর্তীকালে সরিয়েও দেওয়া হয়। অর্থাৎ ইলেকশন কমিশনের সততা যে এর আগের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সময় থেকেই দেশ জুড়ে ব্যাপক প্রশ্ন এবং একই সঙ্গে খতরে তার বলতে আপত্তি রাখে না। রাহুল গান্ধী যখন এই বিস্ফোরক অভিযোগ করছে, তখন নির্বাচন কমিশনের তরফে এখনো পর্যন্ত সঠিকভাবে একটিও প্রেস কনফারেন্স করা হয়নি।
কিন্তু তাতে কি, বিজেপি নেমে পড়েছে নির্বাচন কমিশনকে বাঁচাতে। এবার আপনিই ভেবে দেখুন, যেখানে নির্বাচন কমিশন আমাদের দেশে একটি স্বতন্ত্র সংস্থা, সেখান থেকে দাঁড়িয়ে যার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো ছক্কা পাঞ্জার হিসাব নেই, তাহলে সেখানে আমাদের দেশের শাসক দল বিজেপি কেন নেমে পড়েছে কমিশনকে বাঁচাতে? কেন রাহুল গান্ধী, কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলের বিরুদ্ধে তোপ দাগ দেয়? এখান থেকেই প্রশ্ন উঠছে, তাই না? যদি নির্বাচন কমিশন নিজেই স্বতন্ত্র একটি বডি হবে, তাহলে তারা কেন প্রেস কনফারেন্স করে রাহুল গান্ধীকে সরাসরি বলছেন না যে তিনি তাঁর যে এভিডেন্স সহ যে প্রশ্ন তুলেছেন সেই প্রমাণগুলি তিনি নির্বাচন কমিশনের কাছে জমা দিক, নির্বাচন কমিশনের তদন্ত করবে? কেন নির্বাচন কমিশন দেশের জনগণের সামনে হলফনামা দিয়ে বলতে পারছে না যে এই ধরনের কোনো কারচুপি হয়নি? কেন রাহুল গান্ধীর কাছে নির্বাচন কমিশন শুধুমাত্র হলফনামা চাইছে? বা আরেকটু এগিয়ে গিয়ে কর্ণাটকের নির্বাচন কমিশনার কেন রাহুল গান্ধীর কাছে শপথপত্র চাইছেন? আর এখান থেকেই মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে। দেশ জুড়ে যখন রাহুল গান্ধীর তোলা এই প্রশ্ন পরমাণু বোমের মতো জাতীয় নির্বাচন কমিশন এবং নরেন্দ্র মোদীর দল বিজেপির মাথায় দমাস করে পড়ে, তারই মধ্যে এবার আগে থেকেই শুরু হয়ে গেছিল বিহারের এসআইআরকে নিয়ে প্রশ্ন। আর তারই মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয় 26-এর বিধানসভা নির্বাচনের আগে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে হবে এসআইআর। আর এখান থেকেই শুরু হলো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এন্ট্রি। এর আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আগেই বললাম, বছরের শুরুতেই জানুয়ারি মাসে ভুতুড়ে ভোটার নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যার অন্যতম হাতে এভিডেন্স ছিল মহারাষ্ট্রে ভোটের কারচুপি হয়েছে বলে রাহুল গান্ধীর অভিযোগ। যার জেরে কিন্তু জানুয়ারি মাসে আমরা দেখেছিলাম তৃণমূল নেত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় তিনিও হাতে কাগজ সহ প্রমাণ নিয়ে দফায় দফায় একে একে নাম ধরে ধরে দেখিয়েছিলেন কিভাবে ভুতুড়ে ভোটার ঢুকে আছে আমাদের রাজ্যের ভোটার তালিকায়, যাকে কেন্দ্র করে তৃণমূল নেত্রী তার দলীয় কর্মী, সমর্থক, নেতা নেত্রীদের একটি কাজও দেন, তা হচ্ছে ভুতুড়ে ভোটার খোঁজার কাজ। আর যথারীতি তৃণমূল নেত্রী তার জন্য কমিটিও গড়ে দেয়, যদিও সেই কমিটি 24 ঘন্টার মধ্যে আবার ভেঙেও দেওয়া হয়। এবং তারপর তৃণমূল কংগ্রেসের তরফে যে ভুতুড়ে ভোটার খোঁজার অভিযান শুরু করার কথা বলা হয়েছিল, সেই কাজ বাস্তবেই শুরু হয়েছে কি হয়নি তা নিয়ে যখন রাজ্যের মানুষের মধ্যে প্রশ্ন ছিল, তখন তৃণমূলের অন্দর থেকেই খবর সেই ভুতুড়ে ভোটার খোঁজার কাজ এত সহজে করা সম্ভব হয়নি। কারণ তার অন্যতম কারণ, সেই ভুতুড়ে ভোটার খুঁজতে গেলে যে ভোটার তালিকা লাগবে এবং সেই ভোটার তালিকার যে সমীক্ষা করার জন্য যে লোকবল লাগবে, তা যথাযথভাবে প্রযুক্তি এবং লোকবল দুটো একযোগে বর্তমানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে তেমনভাবে নেই। আর তাই জন্য ভুতুড়ে ভোটার খোঁজার এই কর্মকাণ্ড জানুয়ারি মাসে ঘোষণা হলেও এখনও পর্যন্ত রাজ্যের শাসক দল করে উঠতে পারছিল না। আবার তার মধ্যেই বিহারের এসআইআর এর পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশন যখন আমাদের রাজ্যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে এসআইআর করাবার কথা ঘোষণা করে, তখন তৃণমূল নেত্রী সরাসরি তাকে নিয়ে হুঙ্কার দিয়ে ওঠে। তিনি সরাসরি বললেন যে এসআইআর করতে দেওয়া হবে না। আর এখান থেকে একটা প্রশ্ন উঠছে, তৃণমূল নেত্রী কি চাইলে পারবেন নির্বাচন কমিশনকে বাধা দিতে? উত্তরটা সকলেরই জানা, একেবারেই পারবেন না। সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের হাতে এর অধিকার আছে যে কোনো বিধানসভা, লোকসভা ক্ষেত্রে যে কোনো রাজ্যে এবং দেশ জুড়ে নির্বাচন কমিশন চাইলে এই নিবিড় সমীক্ষা করতে পারে। আর সেই মতোই 2002 সালে একবার এই নিবিড় সমীক্ষা হয়েছিল, কিন্তু তারপর 2 দশক কেটে গেছে, এখনো পর্যন্ত নিবিড় সমীক্ষা হয়নি। পরপর তিনটি টার্মে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে গেছে এবং 2019 লোকসভা নির্বাচনেও একইভাবে এই ধরনের ভোট জালিয়াতির অভিযোগ উঠেছিল। আবার 24-এ যখন তা ব্যাপকভাবে উঠল এবং রাহুল গান্ধীর ফাটানো অ্যাটম বোমের দ্বারা তা যখন জলের মতো এভিডেন্স সহ মানুষের সামনে উঠে আসতে শুরু করলো, তখনই আমাদের রাজ্যের আপামর জনগণের সামনে একটা বড় প্রশ্ন, নির্বাচন কমিশন এখানে এসআইআর করলে তা কতটা সঠিকভাবে, নিরপেক্ষভাবে করবে। কারণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যের বিরোধী দল বিজেপির সাংসদ বিধায়কেরা দফায় দফায় ইতোমধ্যে দিল্লিতে গিয়ে দরবার করেছে যাতে দ্রুত নির্বাচন কমিশনকে দিয়ে আমাদের রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া শুরু করা যায়। আর এই এসআইআর এর প্রক্রিয়া শুরু করা নিয়ে যখন বেশ চাপানুতর চলছে, তখনই আমাদের রাজ্যে নতুন আরেকটি ইস্যু নিয়ে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। তা হচ্ছে
আমাদের দেশের বিভিন্ন গোবলয়ের রাজ্য, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্য যথারীতি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, দিল্লি, হরিয়ানা, এই সকল রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বলা পরিযায়ী শ্রমিক বা দিনানি দিনখাই কাজের সঙ্গে যুক্ত বাঙালিদের ওপর চলছে নির্যাতন। তাদের দফায় দফায় বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের বাংলাদেশি দাগিয়ে দিয়ে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে দীর্ঘদিন রাখা হচ্ছে পুলিশের লকআপে। বিভিন্ন রাজ্যের বিভিন্ন পুলিশের তরফে দীর্ঘদিন তাদের জিজ্ঞাসাবাদের পর বেশ কয়েকজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে, আবার অনেকজনকেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আবার এক গুচ্ছ মানুষ এই আতঙ্কে ফিরে এসছেন আমাদের রাজ্যে। যদিও এর পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন পরিযায়ী শ্রমিকদের আর অন্য রাজ্যে যেতে দেওয়া হবে না, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে আমাদের রাজ্যে। এটা একেবারে সঠিক পদক্ষেপ। বলতে হয় দের আয়া দুরাস্ত আয়া, অর্থাৎ কেন আমাদের রাজ্য থেকে বাঙালি ছেলেমেয়েরা অন্য রাজ্যে যাবে কাজ করার জন্য? তাদেরকে তো আমাদের রাজ্যেই তাদের বাড়ির কাছাকাছি জায়গাতেই কাজের ব্যবস্থা করিতে হবে। এটাই তো তাদের মৌলিক অধিকার। আর সেই অধিকার যদি এই চাপে পড়ে রাজ্য সরকার করে, তাহলে তা কিন্তু রাজ্য সরকারের ভোট ব্যাংকের ইকুয়েশনকেই আরও মজবুত করবে। কিন্তু এই বাংলা আর বাঙালি নিয়ে যখন রাজ্যে তুমুল রাজনৈতিক বাকবিতণ্ডা শুরু হয়েছে, তারই মধ্যে পেছন থেকে এসআইআর শুরু করার জোর কদমে প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ইতোমধ্যে হয়ে গেছে ট্রেনিং প্রসেস। হয়তো পুজোর পরেই রাজ্য জুড়ে শুরু হবে এসআইআর প্রক্রিয়া। আর তৃণমূল নেত্রী যতই বলুন না কেন, তিনি কমিশনকে এই প্রক্রিয়া থেকে বাধা দিতে পারবেন না। কিন্তু এখান থেকেই প্রশ্ন হচ্ছে, যে ভুতুরে ভোটার খোঁজার কাজ তৃণমূল নেত্রী দিয়েছিলেন, যা তৃণমূল কংগ্রেসের তরফে করে হয়ে ওঠেনি, তারপর যখন এসআইআর আগামী দিনে হতে চলেছে, তাহলে এবার প্রশ্ন উঠছে তৃণমূল কংগ্রেস কিভাবে সেই হামলা ঠেকাবে। প্রশ্ন হচ্ছে তাহলে কিভাবে তৃণমূল কংগ্রেস রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে নিজেদের ভোট ব্যাংক অক্ষুণ্ণ রাখবে। আর এখানেই তৃণমূল নেত্রী দিলেন মাস্টার স্ট্রোক। 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের পরের দিন 22শে জুলাই তৃণমূল নেত্রী ঘোষণা করলেন একটি সরকারি প্রকল্প, আমাদের পাড়া আমাদের সমাধান। এবার অনেকেই তখন প্রশ্ন করেছিল যে দুয়ারে সরকার তো ছিলই, তাহলে নতুন করে আমাদের পাড়া আমাদের সমাধান করার কাজ কি, এর কারণ কি? বিজেপির তরফে সরাসরি বলা হলো এর মাধ্যমে আরও কোটি কোটি টাকা চুরি করবে তৃণমূল কংগ্রেস। আর বিজেপির এখানেই শিশুসুলভ কথা। বিজেপি যদি এই সমস্ত শিশুসুলভ কথা থেকে সরতো, তাহলে তো রাজ্যে এই গত 5 বছরে নিজেদের সংগঠন আরও মজবুত হতো। লোকসভায় এরকম ব্যাপক মুখে চুনকালি মাখা পরাজয়ের শিকার হতে হতো না আমাদের রাজ্যে, অন্তত রাজ্য বিজেপিকে। অর্থাৎ তৃণমূল নেত্রী কেন আমাদের পাড়া আমাদের সমাধান মতো এই প্রকল্প লঞ্চ করলেন, এই প্রশ্ন অনেকের মধ্যেই উঠেছে। অনেকেই বলতে শুরু করলেন যে আসলে গ্রাসরুট লেভেলের বা পাড়ায় পাড়ায় যে পানীয় জল, রাস্তা বা বিভিন্ন সরকারি স্কুল কলেজ বা বিভিন্ন অবৈতনিক স্কুল অঙ্গনওয়াড়ির যে সমস্যা, সেগুলি যাতে দ্রুত সমাধান হয় তার জন্য। আক্ষরিক অর্থে একেবারেই ঠিক, প্রশাসনিক অর্থ একেবারে ঠিক। সেই সকল কাজের জন্যই এই আমাদের পাড়া আমাদের সমাধান নামানো হয়েছে। কিন্তু এর পেছনে একটা অন্য কারণ আছে। শুরুতেই বললাম না, ভুতুরে ভোটার খোঁজার কাজে ব্যর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস, কারণ তৃণমূলের হাতে তেমন লোকবল এবং বিশেষ করে প্রযুক্তির বল নেই। এবার সেই প্রযুক্তির বল এবং লোকবল যদি আয়ত্ত করতে হতো, তাহলে তৃণমূল কংগ্রেসকে তার জন্য খরচা করতে হতো ব্যাপক টাকা। এবার সেই টাকাও ইলেকটোরাল বন্ড বন্ধ হওয়ার পর বর্তমানে আমাদের দেশে বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টির মতন যারা প্রথম এই 4টি রাজনৈতিক দল সবচেয়ে বেশি ইলেকটোরাল বন্ড থেকে টাকা কামিয়েছিল, সেই টাকাও তেমনভাবে আর আসছে না। তাহলে যেখানে টাকার অভাব, তাহলে সেখানে কিভাবে দলীয় স্তরে এত বড় একটা কর্মকাণ্ড নামানো যেতে পারে? আর সেখান থেকেই কাজ করবেই আমাদের পাড়া আমাদের সমাধান। আপনি একবার ভেবে দেখুন, আমাদের পাড়া আমাদের সমাধানে 80,000 বুথ হবে, সেই বুথে একটা ব্যাপক টাকা অ্যালট করা হয়েছে। এবার আপনি বা আমরা সকলেই আমাদের পাড়ার সমস্যা নিয়ে যখন বুথ বসবে, সেই বুথে গিয়ে হাজির হব এবং সেখানে হলপ করে বলতে পারি, মানুষ যখন সমস্যা নিয়ে যাবেন, তখন সেই সমস্যা নথিবদ্ধের সময় তাদেরকে আধার কার্ডের ফটোকপি যেমন দিতে হবে, সেখানে একই সঙ্গে দেখবেন ভোটার কার্ডের ফটোকপিও চাওয়া হবে। এবার প্রশ্ন হচ্ছে, এই ভোটার কার্ডের ফটোকপি শুধু চাইলেই কি এই ভুতুরে ভোট খোঁজা সম্ভব হবে? একেবারেই তাতে পুরোটা হবে না।
কিন্তু তার মধ্যে দিয়ে পাড়ায় পাড়ায় এক্স্যাক্টলি নতুন কোনো বাসিন্দা গত 5 বছরে এলেন কিনা, তাদের নাম ভোটার লিস্টে নথিবদ্ধ হয়েছে কি হয়নি, তারও কিন্তু একটা সমীক্ষা সরকারকে সামনে রেখে, প্রশাসনকে সামনে রেখে চালিয়ে নিতে পারবে রাজ্যের শাসক দল। কারণ দেখুন, ভুতুড়ে ভোটার কিন্তু এই এসআইআর যদি আমাদের রাজ্যে হয় তাহলে কিন্তু সরাসরি সামনে উঠে আসবে। এবং এটা বলতে আপত্তি নেই যে আমাদের রাজ্যে ভুয়ো ভোটারের সংখ্যা বিপুল। যদিও রাজ্যের বিরোধী দল বিজেপির তরফে মুসলিম, রোহিঙ্গা বলে যে চিৎকার করা হচ্ছে, তেমনটা কিন্তু একেবারেই সেই তালিকা থেকে বেরোবে না। কিন্তু এটা ঠিক, বিহারে এসআইআরের মাধ্যমে যে লক্ষাধিক মানুষকে রাতারাতি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হলো, আমাদের রাজ্য বিজেপি একই কাজ করতে চলেছে নির্বাচন কমিশনকে সামনে রেখে। যার জন্য কিন্তু প্রখ্যাত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার শান্তিনিকেতনের বাড়ি থেকেই রাজ্যবাসীকে এই নিয়ে আশঙ্কা প্রকাশ করে সাবধানতা অবলম্বন করার আবেদন জানিয়েছেন। খোদ অমর্ত্য সেন এই এসআইআর প্রক্রিয়া নিয়ে যথেষ্ট সন্দেহসহ প্রশ্ন উত্থাপন করেছেন। তার কারণ হচ্ছে বিহারে এসআইআরকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠেছে, আর আমাদের রাজ্য এসআইআর হলে একইভাবে প্রশ্ন উঠতে বাধ্য। কারণ বিহারের লোকসভা নির্বাচনে নীতিশ এবং বিজেপি জোট খুব খারাপ ফল করে, অর্থাৎ শোচনীয়ভাবে পরাজয় হয়। ঠিক যেমনটা আমাদের রাজ্যের লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপি এত লাফালাফি করার পরেও শোচনীয়ভাবে লোকসভা নির্বাচনে পরাজিত হয়, অর্থাৎ মুখে চুনকালি মেখে খারাপ ফলাফলের সম্মুখীন হয়। অর্থাৎ সরাসরি রাজ্য বিজেপির ভোট বাক্সে কিন্তু আঘাত এসেছে। এবার সেই ভোট বাক্স যে হিন্দু মুসলিমের এজেন্ডা দিয়ে হিন্দু মুসলিম তাস খেলে আমাদের রাজ্যে একেবারেই পায়নি, তা কিন্তু রাজ্য বিজেপি বুঝে গেছে। এবার যেখানে হিন্দু মুসলিম ঘৃণা গত 5 বছর ধরে কাজ দিচ্ছে না, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক নাগারে মুসলিম বিদ্বেষ, মুসলিম ঘৃণা ছড়িয়ে চলেছেন এবং তাতেও যখন কাজ হচ্ছে না, তখন হয়তো রাজ্য বিজেপির তরফে দিল্লির কাছে দরবার করা হলো যে এবার অন্য তাস খেলতে হবে। সেই তাসের মধ্যে 2টি তাস উঠে আসে, যার মধ্যে একটি তাস অবশ্যই নির্বাচন কমিশনকে দিয়ে 26-এর বিধানসভা নির্বাচনের আগে আমাদের রাজ্যে যেমন এসআইআর করানো, তেমন দ্বিতীয় তাসটি হচ্ছে দেশের গোবলয়ের বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বা দিনানি দিন খাই মানুষেরা কথা বলে নিজেদের রুটি রুজি রোজগার করার জন্য বিভিন্ন গোবলয়ের বিজেপি শাসিত রাজ্যগুলিতে আছে, তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে তাদের উপর নির্যাতন, তাদেরকে বিনা প্ররোচনায়, বিনা কারণে তাদেরকে রাজ্যের পুলিশের দ্বারা অ্যারেস্ট করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা, যাতে তারা ভয় পেয়ে দমে যান। আর এখান থেকেই যখন সাম্প্রদায়িক ঘৃণা রাজ্য বিজেপিকে সঠিক ফলাফল দিল না, তখন রাজ্য বিজেপি এসআইআরের পাশাপাশি জোর দিল ভাষার বিভাজনের ক্ষেত্রে। এবার ভাবুন, গোবলয়ের রাজ্যে বাঙালিরা মার খাচ্ছে, এই ইকুয়েশনে আপনি যদি বাংলা পক্ষের মতন একটি ফ্যাসিস্ট মানসিকতার সংগঠনের দ্বারা নিজেদের মানসিকতাকে প্রভাবিত করেন এবং আপনি যদি তাদের সাথে রাস্তায় নেবে এরপর অবাঙালি, বিশেষ করে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, গুজরাট থেকে আসা অবাঙালি যুবক যুবতী, কিশোর কিশোরীদের মারধর করতে শুরু করেন, তাদেরকে চাপ দিতে শুরু করেন যে রাজ্যে থাকতে গেলে বাংলাতেই কথা বলতে হবে, তাহলে ভাবুন এর প্রতিক্রিয়াটা কিভাবে পড়বে আমাদের রাজ্যে দীর্ঘদিন ধরে থাকা অবাঙালি সোসাইটিগুলোতে। অর্থাৎ এই অবাঙালি সোসাইটিগুলোও কিন্তু আমাদের রাজ্যের যে কোনো রাজনৈতিক দলের একটা বড় ভোট ব্যাংক। বিশেষ করে শহর এবং শহরতলিতে এই অবাঙালি সম্প্রদায়ের একটা বড় অংশ, যেমন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোটার, তেমনই এর একটা বড় অংশ আবার বিজেপিরও ভোটার। এবার যদি এই বাংলা আর অবাংলা এই যুদ্ধের মধ্যে দিয়ে অবাঙালিদের ভোট তৃণমূল কংগ্রেসের থেকে কিছুটা হলেও বিজেপির দিকে টানা যায়, তাহলেই কিন্তু রাজ্য বিজেপি অনেকটা ফায়দার জায়গায় পৌঁছে যেতে পারে বলে আশীর্বাদ টুতের অনুমান এই বাঙালি অবাঙালি যুক্তিকে সামনে রেখে বর্তমান রাজ্যে চলা রাজনৈতিক তরজাকে নিয়ে। কিন্তু এই গোটা প্রেক্ষাপটের মধ্যে রাহুল গান্ধী গত 7ই অগস্ট যে অ্যাটম বোমাটি কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে ভোট চুরি বা ভোট ডাকাতির নাম দিয়ে বিস্ফোরণ ঘটিয়েছেন, তাতে করে কিন্তু বর্তমানে দেশ জুড়ে অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে ভোট চুরি, ভোটের ডাকাতি।
আর আমাদের রাজ্যে বাংলা ভার্সেস বাঙালির পাশাপাশি আমাদের রাজ্যে মশা বাহিনী যেভাবে নির্বাচন কমিশনকে সামনে রেখে এসআইআর এর দ্বারা ২৬-এর বিধানসভা নির্বাচনে বিশেষ ফায়দা তোলার চেষ্টা করেছে তা নিয়েও কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। আর সেই সকল প্রশ্নের দিকে আমাদের নজর থাকবে। একই সঙ্গে আমাদের সতর্ক থাকতে হবে, আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে যখন আমাদের রাজ্যে এসআইআর শুরু হবে, কারণ সেই সময়ও ওই একই ১১টি নথির তালিকা আমাদের সামনে রাখা হবে, যার মধ্যে একটি বা দুটি আমাদের ফর্মের সঙ্গে জমা দিতে হবে। বিশেষ করে ২০০২-এর পর যাদের নাম উঠেছে তাদেরকে তো অবশ্য করে জমা দিতে হবে, আর সেখানেই হবে আসলে কারচুপি। ভোটার তালিকা থেকে নাম তাদেরই বেশি বাদ যাবে যারা ২০০২-এর আগে নাম তুলেছিলেন, যেমনটা বিহারে হয়েছে। হাজার হাজার লোককে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছে, যারা কিন্তু এখনও বেঁচে আছেন, যারা সরাসরি এপিক কার্ড হাতে নিয়ে সংবাদ মাধ্যমের সামনে এসে দাঁড়াচ্ছেন। ঠিক তেমনটা ঘটতে চলেছে আমাদের রাজ্যেও। তাই আপনাকে আমাকে যেমন সাবধান থাকতে হবে তেমন সতর্ক থাকতে হবে। নির্বাচন কমিশনকে একটি ভোটারকেও বিনা যুক্তিতে নাম কাটতে দেওয়া যাবে না। নির্বাচন কমিশনকে সামনে রেখে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ অর্থাৎ মশার দল বিজেপির রাজ্য বিজেপিকে একটিও ভোট চুরি বা ডাকাতি বা লুট করতে দেওয়া যাবে না ২৬-এর বিধানসভা নির্বাচনে। কারণ যদি তারা সেই ভোট চুরি না করতে পারে, তাহলে কিন্তু একটা বিষয় আশীর্বাদ রাউত এখনই অনুমান করতে পারে ২৬-এর বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপি ৩৫ থেকে ৪০টি আসন খুব বড় জোর হলে পেতে পারে। আর একেবারে শেষে আপনাদের আর একটা কথা বলতে পারি, রাহুল গান্ধী ৭ই অগস্ট যে সনসনিখেজ খুলাসা করলেন, তাতে করে কিন্তু একটা বিষয় বুঝতে হবে, আমাদের রাজ্যে ৩৪ বছর ধরে শাসন করা সিপিআইএম কিন্তু বর্তমান নরেন্দ্র মোদী অমিত শাহ অর্থাৎ মশার বিজেপির কাছে একেবারে শিশু, অর্থাৎ সায়েন্টিফিক রিগিংয়ের ক্ষেত্রে একেবারে শিশু। যেভাবে নির্বাচন কমিশনকে সামনে রেখে এই ভোটের ডাকাতি বিজেপি করেছে, তাতে করে একটা বিষয় বুঝতে হবে, বাম জমানায় বিভিন্ন তাবর নেতা নেত্রীও এইভাবে রাজ্যে বছরের পর বছর ভোটে ছাপ্পা দিয়ে জিততে পারেনি। এমনকি তৃণমূল কংগ্রেসের জামানাতে যে ছাপ্পা হয় না এটা আমি বলবো না, তৃণমূল কংগ্রেসও কিন্তু বিজেপির এই সায়েন্টিফিক রিগিংয়ের কাছে শিশুও বলবো না। বর্তমানে তৃণমূল কংগ্রেস রয়েছে ব্রুনে, অর্থাৎ বিজেপি প্রমাণ করে দিয়েছে যে নরেন্দ্র মোদী অমিত শাহর অর্থাৎ মশার দল বিজেপি সবচেয়ে বড় ভোট চুরিতে যে মাস্টার তার বলতে অপেক্ষা রাখে না। আর সেখান থেকেই প্রশ্ন উঠছে, এই ভোট চুরির এই মুন্সিয়ানা নরেন্দ্র মোদীর দল বিজেপি শিখল কোত্থেকে? উত্তরটাও আপনাদের জানা, কারণ নরেন্দ্র মোদীর খাস বন্ধু হচ্ছে গৌতম আদানি, যার একাধিক কাজ বর্তমানে বিশ্বজুড়ে প্রশ্নে, যাকে দফায় দফায় বিশ্বের বিভিন্ন সংস্থা ফ্রজারির অভিযোগে অভিযুক্ত করছে। যদিও নরেন্দ্র মোদীর খাস বন্ধু, তাঁর এই মিত্রর বিরুদ্ধে তিনি একটি কথাও যেমন বলতে নারাজ, তেমন তার বিরুদ্ধে তদন্ত করছেন না। তার থেকেই হয়তো নরেন্দ্র মোদী অমিত শাহ অর্থাৎ মশার দল বিজেপি এই ধরনের ভোটের ডাকাতি রপ্ত করেছে। আর সেই সব দিকেই নজর থাকবে আমার, আপনার, আমাদের সকলের। আর ততক্ষণ আপনি এই প্রতিবেদনটা ভালো লেগেছে ধরে নিই, এখনই যাবার আগে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা টিং টং করে বাজান। আর এতক্ষণ ধরে আলোচনাটা শুনলেন, আশা করি ভালোই লেগেছে। আপনার মন্তব্য এবার লিখে জানান কমেন্ট বক্সে। আমি বড্ড আশায় থাকি আপনাদের মন্তব্য পড়ার জন্য। তা আমাকে গালাগাল দিন বা আমার পিঠ চাপড়ান, দুক্ষেত্রেই আমি খুব মন দিয়ে সকল কমেন্ট পড়ি। আর একই সঙ্গে একটা লাইক করুন, আর এই আলোচনাটা ভালো লেগেছে ধরে নিয়েই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করার পাশাপাশি অপেক্ষায় থাকুন পরবর্তী এপিসোডের। আর ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।